এখন আমরা আছি দমদম এয়ারপোর্টে। তোমাদের আমরা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে, আবার আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। এবারে কিন্তু আমরা যাচ্ছি কোথায় বলো? আমরা প্রথমে যাব দিল্লি, দিল্লি থেকে রাজস্থান, দুটো জায়গায় কিছু কিছু সিলেক্টেড স্পট আমরা ঘুরে দেখব। এখন আমরা দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এয়ারপোর্টে আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, সিকিউরিটি চেক ইন কমপ্লিট। সুতরাং ভাবলাম একটুখানি এয়ারপোর্টের দৃশ্যগুলো দেখাই। চলো আমাদের সাথে। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। চলো এবার আমরা ভেতরটা দেখি। আমরা আছি ফুড টার্মিনালের পাশে। এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন শোরুম আছে, বিভিন্ন দামি দামি ব্র্যান্ডেড শোরুম আছে। তবে এখানে কিন্তু দাম বাইরের তুলনায় অনেকটা বেশি। এখন যেমন আমরা মাকাই বাড়ির যে শোরুমটা সেটার সামনে দিয়ে যাচ্ছি, মাকাই বাড়ির স্টলটার সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু দামগুলো কিন্তু যথেষ্ট বেশি এয়ারপোর্টের মধ্যে ন্যাচারালি, এবং খাবার দামও এখানে বেশ বেশি। এখানে অনেকগুলো টি স্টল দেখতে পাচ্ছি, ফ্লুরিজ আছে, টি জাংশন আছে। একটু চা তো খেতে হবে, একটু চা খাই, টি জাংশনে যাই। আমরা বড় কাপ এটাই দুজনেই খাবার। বসে চা খাচ্ছি। আমাদের 15-20 মিনিট মতো ফ্লাইট ডিলে আছে। 6:45-এ ফ্লাইট ছিল, সেটা 7:10-এ হয়েছে। এখন বসে চা এনজয় করছি। ফাইনালি আমরা যাত্রা শুরু করছি দিল্লির দিকে। দিল্লি পৌঁছে আবার জানাচ্ছি ফ্লাইটটা একটু ডিলে, এখন বাজে 7:15। বসে পড়েছি আমরা 16 ERF উইন্ডো সিট আছে একটা। আমরা দিল্লি পৌঁছে আবার কথা বলছি। আমাদের ডিনার সার্ভ করা স্টার্ট হয়ে গিয়েছে। ডিনারে আছে চিকেন বিরিয়ানি, ডাল মাখানি, বান পাও, বাটার অ্যান্ড চিজ কেক। খাবারটা কিন্তু অপূর্ব, ভীষণ টেস্টি। চলো আমরা এখন খেতে থাকি। আমরা এখন দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্টে, লাগেজ পেয়ে গেছি। আমরা এখন বেরোবো। দেখো প্রচুর বড় একখানা এয়ারপোর্ট, প্রচুর হাঁটতে হয়েছে, পা ব্যথা করছে। চলো এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাই। পৌঁছে গেছি দিল্লিতে। আমাদের নিতে এয়ারপোর্টে হাজির হয়ে গেছে সুদীপ্তা। এখন আমরা চললাম বোনের বাড়ি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুরগাঁও থেকে গুড মর্নিং। আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি গুরগাঁও থেকে। কালকে রাতে আমরা এখানে এসে শিখছিলাম। এবার আমার আর সুস্মিতার সঙ্গে সুদীপ্তা আছে। সুদীপ্তার বাড়িতেই আমরা ছিলাম। আমরা ফার্স্ট যাচ্ছি দিল্লিতে, দিল্লি কালীবাড়ির দিকে। গুরগাঁওয়ের রাস্তা কিন্তু অপূর্ব। এখানে কালকে রাতে একটা জায়গায় আস্তে আস্তে দেখছিলাম যে প্রায় 14 লেন দেখলাম রাস্তাটা, অর্থাৎ এদিকে 7টা লেন, ওদিকে 7টা লেন, প্রচুর আন্ডারপাস। প্রপার গুরগাঁওতে, এটা হরিয়ানার মধ্যে, প্রপার গুরগাঁওতে কিন্তু সেই রকম বেশি ট্রাফিক, প্রচুর গাড়ি আছে, কিন্তু এত আন্ডারপাস যে ট্রাফিকের সেই রকম কনজেশন হয় না। আমাদের এখান থেকে দিল্লি কালীবাড়ি ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, টাইম দেখাচ্ছে আনুমানিক 54 মিনিট। আমরা চলে এসেছি দিল্লি কালীবাড়িতে, নিউ দিল্লি কালীবাড়ি। এখানে এখন কাজ চলছে। আমরা মন্দির ক্যাম্পাসে ঢুকছি। এখানে কিন্তু মন্দিরের দর্শন আওয়ার্স হচ্ছে 7টা থেকে 12:30, আবার বিকেলে 5টা থেকে 3:30। আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। এই মন্দিরের কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে। দিল্লি কালীবাড়ি কিন্তু বাঙালি কালচারের একটা পীঠস্থান। 1930 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ প্রায় 93 বছর পুরনো এই মন্দির। এবং 1935 সালে গঠিত হয় মন্দির কমিটি। যে মন্দির কমিটির প্রধান ছিলেন
1935 সালে যখন মন্দির কমিটি প্রতিষ্ঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বোস। সুতরাং হিস্টোরিক্যালি এটা কতটা সিগনিফিকেন্ট বোঝা যাচ্ছে। খুব জাগ্রত মন্দির এবং মায়ের যে মূর্তি সেটা অনেকটা কালীঘাটের মূর্তির মতো। এই মন্দির তৈরির অনুপ্রেরণাও কালীঘাট থেকেই। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। মন্দিরের উল্টো দিকে একটা বড় প্যাসেজ আছে, এখানে এখন প্যান্ডেল করা হচ্ছে, সম্ভবত পুজোর প্রিপারেশন চলছে। পাশেই একটা শিব মন্দির আছে এবং আরেকটা অন্য ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই জায়গাতে কিন্তু মায়ের দুর্গাপুজোর জন্য মায়ের মূর্তি তৈরি হচ্ছে। ভারী সুন্দর লাগছে জায়গাটার পরিবেশ। এখানে নন্দীর মূর্তি রয়েছে। আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে, এটা মূল মন্দিরের পাশেই। সাড়ে 12টায় মন্দির বন্ধ, এখন ভোগ নিবেদনের কাজ চলছে, ভোগ আনা হচ্ছে, এরপরে ভোগ নিবেদন করা হবে মন্দিরে। ওম নমঃ শিবায়। অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য। এই কালীবাড়ি হচ্ছে নিউ দিল্লির কানেক্ট প্লেসে, আর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে আর.কে. আশ্রম মাঠ মেট্রো স্টেশন। তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কালীবাড়িতে আগে থেকে যদি তোমরা যোগাযোগ করে আসো তাহলে এখানে তোমরা থাকতেও পারবে। এখানে থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। আমরা এখন এসেছি গুরুদ্বারা শ্রী বাংলা সাহিব। এই জায়গাটা হচ্ছে দিল্লি কালীবাড়ি থেকে একদম কাছে, দিল্লি কালীবাড়ি থেকে 1.5 কিলোমিটার। আমাদের সামনে আছে অপূর্ব সুন্দর সেই আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা যেটার নাম গুরুদ্বারা বাংলা সাহিব, এইটা তৈরি হয়েছিল 1700 শতকে এবং এটার পেছনেও আছে একটা অদ্ভুত ইতিহাস। বিশাল একটা জায়গা জুড়ে এটা তৈরি এবং এখানে যে লঙ্গরখানা রয়েছে, বলা হয় যে সেখানে প্রত্যেক দিন প্রায় 10,000 লোক খাওয়া দাওয়া করে। ভেজ মিল এখানে সার্ভ করা হয়। এই মন্দিরের মাথার যে ডোমটা রয়েছে সেটা কিন্তু সোনা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানটায় জুতো খুলে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। ডান দিকেও এরকম একটা গম্বুজাকৃতি স্ট্রাকচার আছে, বসার জায়গা। এখানে লেখা আছে প্লিজ কভার দ্য হেড ওয়াইল এন্টারিং গুরুদ্বারা সাহিব। মাথায় পরে নিয়েছি। অদ্ভুত সুন্দর মার্বেলের আর্কিটেকচার। সম্রাট ঔরঙ্গজেব এবং মির্জা রাজা জয় সিং, যিনি ছিলেন অম্বরের রাজা, তাদের রিকোয়েস্টে গুরু হরকৃষণ, যিনি অষ্টম শিখ গুরু ছিলেন, তিনি এখানে ভিজিট করেন এবং এই সময়ে তিনি এই জায়গাটায় ছিলেন। এরপরে এই জায়গা সেই সময় তখন দিল্লিতে স্মল পক্সের একটা প্রাদুর্ভাব ঘটে এবং গুরু হরকৃষণজি তিনিও এই স্মল পক্সের চিকিৎসার কাজে, স্মল পক্সের আক্রান্ত মানুষদের সেবার কাজে আত্মনিয়োগ করেন এবং তিনি এই জায়গাতে ছিলেন। পরবর্তীকালে তার উদ্দেশ্যেই তৈরি হয় এই বিখ্যাত আর্কিটেকচার। এই গুরু হরকৃষণজি ছিলেন অষ্টম শিখ গুরু। গুরুদুয়ারা শ্রী বাংলা সাহিবে খাওয়ার সাথে আছে থাকারও ব্যবস্থা। খুব কম বাজেটে পেয়ে যাবে বিছানা, কম্বল। যদি প্রাইভেট ভাবে থাকতে চাও তাহলেও আছে সেই ফেসিলিটি। এখানে রিসেপশনে এসে কথা বলে সেই ফেসিলিটি পেতে পারো। এখন আমরা যাচ্ছি দিল্লির অন্য আরেক জায়গায়। এর পরের ব্লগে তোমাদের নিয়ে যাব সেই সব জায়গাগুলোতে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।